নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটি সহ বিভিন্ন পরামর্শ 7 দলের। বিএনপির উপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের, বলেছেন আওয়ামী লীগের মতো চাটার দল হবে না তার দল। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের। ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। রাতের ভোটের বুদ্ধি জাভেদ পাটোয়ারির, সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না, নানা রকম বাধা সৃষ্টি করছে তারা। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটি সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন আলোচনায় অংশ নেওয়া 7টি রাজনৈতিক দলের নেতারা। উন্নত চিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বিএনপি, জামাত, এনসিপির সঙ্গে পরামর্শের পর এবার আরও 7টি রাজনৈতিক দলের সাথে মঙ্গলবার পরামর্শ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে আহ্বানের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দলগুলোর পরামর্শও চান তিনি। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকম ভাবে পারে বাধা দিবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দিবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এই জন্য আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার, এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। 7টি দলের মধ্যে 2-1টি দল পিআর পদ্ধতি গণভোটের কথা বললেও প্রায় সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের ঘোষণার সাথে একমত পোষণ করেন। তবে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে বিভিন্ন পরামর্শ দেয় দলগুলো। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। আমরা মনে করছি যে পরিবেশের প্রশ্নটি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠবে, এবং এটাই একটা বড় বাধা হয়ে উঠবে। সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বিত কমিটি করার কথা বলেছি, যাতে স্থানীয়ভাবে আসন কেন্দ্রিক যতগুলো ঝামেলা হয়, যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে। আমরা স্পষ্টভাবে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের কাছে তথ্য আছে, চাপার কাঁধে ভর করে আপা ফিরে আসতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার শিকার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় চিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠানোর নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত শক্তি ভারতে বসেও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিএনপির উপর আঘাত হেলে প্রতিরোধ করা হবে বলে তিনি হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের মতো চার্টার দল বিএনপি হবে না। এদিকে ভোট এবং গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রতিবেদন মুবাশির আহমেদের। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত উত্তরা ১০ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, হাসিনা পালালেও ভারতে বসে দেশের গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে। অনেক গুজব চারদিকে, তাই না? গুজবে টান দেবেন না, কারণ গুজবই।
আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। বিএনপি পতিত ফ্যাসিস্টের মতো আচরণ করবে না বলেও জানান দলের মহাসচিব। জিয়াউর রহমানকে ইরান যুদ্ধ লাগছিল, সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘে। আমরা সেই বিএনপি করি, সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চাচার দলে পরিণত হয়ে তাহলে কি মানুষ আমাদের ভালোবাসবে? এটা মাথায় রাখবেন সবাই। এদিকে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার হরণে ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে জবাব দিতে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মাঝে মাঝে নানা ঘটনা দেখেন না, এটা হলো যে আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না, কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সহজ, যে শত্রুকে দেখা যায় না তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সদা সজাগ থাকবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি জনগণের সব দাবিকে অগ্রাধিকার দেবে বলেও জানান বিএনপির এই নেতা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 12:15টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি নূরের শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকেই আহত হন। অন্যদিকে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান বিএনপি মহাসচিব। সোমবার রাতে জাগপার সভাপতি লুৎফর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করে। ডাকসু নির্বাচনে একজন নারী প্রার্থীকে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানিয়েছে ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে 15 দফা দাবি পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। নির্বাচন বন্ধে আদালতের কাঁধে বন্দুক রেখে একটি চক্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিস্তারিত থাকছে মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। ডাকসু নির্বাচন নিয়ে একজন নারী প্রার্থীর করা রিটকে কেন্দ্র করে ফেসবুকে গণধর্ষণের হুমকি দেয়া নিয়ে প্রতিবাদের ঝড় বইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এ ধরনের স্ল্যাট শেমিং এর প্রতিবাদ জানায় ছাত্রদল। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কারের দাবি জানান ছাত্রদল নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি। গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে, একজন নারীকে নিয়ে যেভাবে কটূক্তি করেছে, সেটার যে কোনো ব্যবস্থা না নেওয়া, এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনি সংকট। গোটা বাংলাদেশের নারী সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বোনকে আমি আহ্বান করছি, দায়িত্বহীনভাবে আহ্বান জানাচ্ছি, নিঃশর্তভাবে আপনারা এটার প্রতিবাদ জানান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার বোনদের নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশের জন্য তারা তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে। দুঃখজনক হচ্ছে শুধু সেটি সেই দল করেনি, সেই দল কেন করেছে সে ব্যাখ্যায় আমরা যাচ্ছি। কিছু মিডিয়াও কালকে এমন ভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি।
এদিকে ডাকসু নির্বাচন সুষ্ঠু অবাধ করতে নানা প্রস্তাবনা নিয়ে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষকরা। আমরা বলবো যে তদন্ত কমিটি গঠন না করে সরাসরি যৌন নিপীড়ন সেলের কাছে যেন সেটা অবহিত করা হয় এবং সেখান থেকে দরকার হলে এই যৌন নিপীড়ন সেল সেটার পদক্ষেপ, যৌন নিপীড়ন বিরোধী সেল এটার বিষয়ে পদক্ষেপ নেবে। একই ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা। এ সময় ডাকসু নির্বাচন নিয়ে আদালতের হস্তক্ষেপের সমালোচনা করেন এই প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। আমরা দেখেছি 5 আগস্ট ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আত্মস্বীকৃত রাজাকার থেকে নরমালাইজ করার চেষ্টা করেছে। কিছু নারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবাদ নারী কণ্ঠস্বর তারা সেখানে প্রতিবাদ করেছে। আমরা বিপরীতে কি দেখেছি, ওই ঢাকা শিবিরের একজন নেতা এসে ওই নারীদের জুম করে ভিডিও করতেছেন। তার মানে তার মনোভাবের জায়গাটাই হচ্ছে এটা, যে নারী তার মত সে বাইরে গিয়ে প্রতিবাদ করবে সে নারী না। অন্যদিকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থীরা। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে দলীয় আধিপত্য, জবরদখল ও সংঘাতমুক্ত ক্যাম্পাস নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা। ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সব মানুষের কল্যাণে, সব মানুষের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে। অন্যদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দুপুরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সেখানে ফিরে অবস্থান কর্মসূচি পালন করে তারা। বক্তারা প্রকাশ্যে গণধর্ষণের হুমকি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের ওপর শিবিরের নেতাকর্মীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সর্দার সহ আরো অনেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ কারণে মনোনয়নপত্র সংগ্রহের দিন আরও একদিন বাড়িয়ে আগামীকাল বুধবার পর্যন্ত করা হয়েছে। তবে ভোট হবে 25 সেপ্টেম্বরই। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে। তারা প্রার্থীও হতে পারবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে কর্মসূচি পালন করে ছাত্রদল। এ নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির মুখোমুখি অবস্থান নেয়। ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠনও 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। এদিকে মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ডোপ টেস্ট রিপোর্ট প্রদান বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। গতকাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক 570 জন ডোপ টেস্ট পরীক্ষার জন্য তাদের স্যাম্পল দিয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেয়। ঢাকা ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা 6 দফা দাবিতে দুপুর থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে জব্বারের মোড়ে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। পরে তারা প্রশাসনিক ভবন এবং ব্যাংকে তালা ঝুলিয়ে দেয়। রেলপথ অবরোধের ফলে ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলপথ বন্ধ থাকায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বিশ্ববিদ্যালয়গুলো চলমান সংকট দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা আরও জানান, যে কোনো সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে মন্ত্রণালয়। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। আমরা আশা করি, আমরা জানি যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা সমাধানের দিকেই এটা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি দ্রুতই এই সমাধান এখানে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনকল্যাণে রাজনীতি করে, ভবিষ্যতেও একই লক্ষ্য নিয়ে কাজ করবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন ইশরাক হোসেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সূত্রাপুর থানার ধোলাইখাল এলাকায় সিএমবি খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান তিনি। এরপর সূত্রাপুর এলাকায় বৃক্ষরোপণ করেন। এ সময় ওয়ারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুক্তার, ঢাকা মহানগর বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজ, গেন্ডারিয়া থানার আহ্বায়ক আব্দুল কাদির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম সহ ঢাকা ৬ আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনগণের ভোগান্তির কথা ভেবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত র্যালির পরিবর্তে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। জনকল্যাণমূলক জনসম্পৃক্তমূলক কর্মসূচি, ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলোকে পরিষ্কার করা এবং যেখানে বিভিন্ন জায়গায় আগাছা এখানে জঙ্গলের মতো হয়ে রয়েছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আমরা অংশগ্রহণ করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সূত্রাপুর থানার অধীনস্থ বেগমগঞ্জ খাল যেটি রয়েছে সেই খালটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছি। সেখানে খুবই একটি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ বজায় ছিল, যেখানে যার কারণে আশেপাশের যারা বাসিন্দারা তারা অত্যন্ত ভোগান্তিতে পড়েছিল। এর বাইরে সেই খালে মশার প্রজনন হয়ে বিভিন্ন ধরনের জীবাণুবাহিত যে রোগ রয়েছে সেগুলো ছড়িয়ে পড়ছিল। ২০১৮ সালে নির্বাচনের আগের রাতে ৫০ ভাগ ব্যালট ভর্তির নির্দেশ দিয়েছিলেন পুলিশের তৎকালীন আইজি জাবেদ পাটোয়ারি। সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয় ডিসি, এসপি, ইউনো, এসিল্যান্ড ও পুলিশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আরও জানান, জুলাই আন্দোলনের সমন্বয়কদের আটক ও নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়ন করতেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে জবানবন্দি দেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে পুলিশের ভূমিকা, জুলাই আন্দোলন ও প্রতিটি র্যাব কার্যালয়ে গোপন বন্দিশালার চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। তার দেয়া তথ্য অনুযায়ী ২০১৮ সালের নির্বাচনের রাতের মধ্যেই ব্যালট বাক্স ৫০ ভাগ ভর্তি করতে তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। বাস্তবায়নে পুলিশের পাশাপাশি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের প্যানেলে এ জবানবন্দি দেন চৌধুরী মামুন। প্রসিকিউটরও জানান, জুলাই আন্দোলনের সময় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় কোর কমিটির বৈঠক হতো। সেই বৈঠকে অংশ নিতেন আবদুল্লাহ আল মামুন, তৎকালীন ডিআইজি, ডিবি প্রধান, স্বরাষ্ট্র সচিব ও ডিএমপির বেশ কয়েকজন ক্ষমতাধর ওসি। জাবেদ পাটোয়ারি সাহেবের পরামর্শে এই রাত্রে ৫০ ভাগ ভোট ব্যালট বাক্সে সিল মেরে ব্যালট ভরে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলেন তৎকালীন সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল
তৎকালীন সংশ্লিষ্ট এলাকার ডিসি, এসপি, ওসি, এসিল্যান্ড, ইউনো এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, যাতে সরকারের বিজয়কে নিশ্চিত করা যায়। এছাড়া র্যাবের প্রতিটি কার্যালয়ে গোপন বন্দিশালা ছিল এবং সেখানে ভিন্ন মতাদর্শীদের নিয়ে নির্যাতন ও ক্রসফায়ার করা হতো বলে জানান সাবেক আইজিপি। এইটা র্যাবের বিভিন্ন পর্যায়ের অফিসাররা পালন করতেন। অ্যাপস এবং এবং ডিজি ইন্ট এনারা পালন করতেন। এনারা নির্ধারণ করতেন কাকে আটকিয়ে রাখা হবে, কাকে হত্যা করা, ক্রসফায়ারের নামে হত্যা করা হবে এবং কিভাবে নির্যাতন করা হবে, এই বিষয়গুলো তারা ঠিক করতেন। এইটার বিভিন্ন বাহিনীর লোক আসার কারণে, অর্থাৎ সেনাবাহিনী থেকে আসতেন কেউ কেউ, কেউ অন্য বাহিনী থেকে আসতেন, ফলে অনেক ক্ষেত্রে হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। তারপরে উনি বলেছেন যে পুলিশ প্রধান, র্যাবের প্রধান হিসাবে উনি কোনো ব্যবস্থা নেননি। মিটিংয়ে বসতেন, প্রতি রাতের বৈঠকে বসতেন। এই যে বৈঠকে ওনার বসা, এটাই তো ওনার অপরাধের সাথে সংশ্লিষ্টতা, এটাই তো উনি অপরাধে অংশগ্রহণ করলেন। অতএব উনি যে অপরাধে অংশগ্রহণ করেননি এটা ঠিক না। ওনার এই স্টেটমেন্ট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে উনি এই অপরাধীরই একটু অংশ ছিলেন। গত 10 জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আদালতে রাজসাক্ষী দিতে রাজি হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ নয়, অতীত কর্মকাণ্ডের জন্য দলটির নেতাদের শাস্তির পাশাপাশি জবাবদিহিতায় আনার কথা বলছেন বিশ্লেষকরা। দলটিকে নিষিদ্ধ করতে হলে নির্বাহী বিভাগ নয়, বিচার বিভাগের মাধ্যমে করা পরামর্শ দিয়েছেন তারা। জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে বিতর্কিত মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের দোসর হিসেবে গত 15 বছরের কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের আওতায় আনা সময়ের দাবি। ওবায়দুল্লাহ মামুনের আরও একটি প্রতিবেদন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে পতন ঘটে তৎকালীন এরশাদ সরকারের। এরপর বেশ কিছুকাল ক্ষমতার বাইরে ছিল জাতীয় পার্টি। গত 15 বছরে দলটি জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে আওয়ামী লীগের উপর ভর করেই বরাবরই ক্ষমতার মসনদে থাকার চেষ্টা করেছে জাতীয় পার্টি। গেল বছর 5 আগস্ট দেশের মাটিতে আওয়ামী লীগের বিদায়ী ঘণ্টা বাজলেও ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে উকি মারছে বিতর্কিত ও সমালোচিত জাতীয় পার্টি। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল দলটিকে নিষিদ্ধের দাবি তুলছে। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার পর দাবিটি আরও জোরালো হয়েছে। তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে দলটির নেতৃত্বকে জবাবদিহিতায় আনার পক্ষে মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় পার্টির আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে 15 বছরের তাদের যে স্বৈরাচারী দুঃশাসন, সেই দুঃশাসনের সবসময় সহযোগী শক্তি হিসাবে তারা কাজ করেছে এবং অনেকে এই কথাটা বলতে চান যে জাতীয় পার্টি যদি ওইভাবে তাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আওয়ামী লীগের এই ফেসিবাদী শক্তি হিসাবে তাদের উত্থান সেটা নাও হতে পারত। প্রিভিয়াস গভর্নমেন্টের ফ্যাসিজমের পেছনে তাদের একটা বড় অবদান আছে। এখন এই দাবি জুলাইয়ের পর থেকে উঠছিল যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হোক। আমি মনে করি আসলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়েই আসলে সমাধান বেরিয়ে আসবে না। এখানে জাতীয় পার্টির নেতৃত্বে যারা ছিল তাদেরকে একটা বিচারের আওতায় আনতে হবে। জাতীয় পার্টির বিচার না হলে আগামীতে তাদের মাধ্যমে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার প্রচেষ্টা চালাবে বলেও শঙ্কা তাদের। জবাবদিহিতার আওতায় আনতে গেলে যেটা হবে যে এই যে নেতৃত্বে যারা ছিলেন তারা কিভাবে আসলে প্রিভিয়াস যে ফ্যাসিজম গভর্নমেন্টকে তারা কিভাবে সহায়তা করেছে এবং প্রত্যেক যে নেতা আছেন তাদের ভূমিকাটা কি ছিল, তাদেরকে স্পষ্টতই আইনের আওতায় নিয়ে আসা। তবে জাতীয় পার্টি অবশ্যই জবাবদিহিতার আওতায় তাদেরকে আনা দরকার। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের ভূমিকা পালন করেছে, রাজনীতির উপর মানুষের একটা আস্থাহীনতা তৈরির মতো প্রেক্ষাপট তারা তৈরি করেছে। দলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিতর্কিত কর্মকাণ্ড জড়িত ছিল অভিযোগ করে জাতীয় পার্টির কার্যক্রমে বিধিনিষেধের আরোপের পক্ষে মত দেন তারা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আগামী ফেব্রুয়ারি নির্বাচন অনিশ্চিত হলে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কা করছেন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মঙ্গলবার রাজধানীতে এক আলোচনায় সাইফুল হক এমন মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয় শীর্ষক আলোচনার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। দেশ এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যারা পিআর সহ নানা দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা দেশকে পরোক্ষভাবে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধের দিকে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, সরকার এক বছরেও সংস্কারমূলক কোনো পদক্ষেপ নিতে পারেননি। তিনি বলেন, ঠিকভাবে নির্বাচন করতে না পারলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জানান, আগামী নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার যে কোনো তৎপরতা মানুষ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিছুই করতে পারেননি, আর 6 মাসে কি করবেন? তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকের রাজনৈতিক বাস্তবতা কি? যদি নির্বাচন ঠিক মতো করতে না পারেন তাহলে দেশে অন্ধকারের অবারিশা নেমে আসবে, ওইখান থেকে বেরোনো কষ্ট হবে। সরকারের মধ্যে কেউ না কেউ আছেন যারা সশস্ত্র বাহিনীকে এবং সরকারের সাথে একটা অপ্রয়োজনীয় দূরত্ব যারা অব্যাহত তারা রেখে দিতে চান। এটা একটা ভয়ঙ্কর খেলা। সরকারের সাথে সেনাবাহিনী সহ আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ থাকবে, আলাপ আলোচনা থাকবে এবং তারা তো সরকারেরই তারা অধীনে কাজ করবেন। সরকার রাজনৈতিক কমান্ডে, তাদের যে প্রশাসনিক কমান্ডে তারা কাজ করবেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। পরে আইন উপদেষ্টা আরও জানান, গুমসহ অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনে আরেকটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে। আমরা বিচার কার্যে যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। তো আমরা এমনকি এটাও চিন্তা করছি, আমরা এখন 3 সেটটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত 3ও করতে পারি। যদি আমরা 3 করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারব। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের ব্যবসায়ীদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত এক সেমিনারে তিনি তথ্য জানিয়েছেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও অংশীদার হতে চায় ইইউ। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, আগামী 1 মাসের মধ্যে বাণিজ্যিক আদালতের খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। ডিএসসিসিআই সভাপতি জানান, বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছে, তবে বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে বিরোধ এবং মামলা জটও বাড়ছে। এর কার্যকর সমাধান না হলে এই সংকট অর্থনীতির অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। নীলফামারীর উত্তরা ইপিজেডের সামনে সেনাবাহিনী ও পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, সেই সাথে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 6 জন। ভোরে উত্তরা ইপিজেডের সামনে এই ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব নীলফামারী সদর থানার সাংরসি ইউনিয়নের কাজিরহাট গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, নীলফামারী ইপিজেডে অবস্থিত এভারগ্রিন পটচুলা তৈরির কারখানায় গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। দাবি পূরণ না করিয়ে এভারগ্রিন কর্তৃপক্ষ সোমবার রাতে কারখানা বন্ধ করে দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়ে। পরে আজ সকাল থেকেই শ্রমিকরা একত্রিত হয়ে উত্তরা ইপিজেডের সামনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ইপিজেডে ঢুকতে গেলে সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় সেনাবাহিনী। এতে গুলিবিদ্ধ 6 জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ হাবিবকে মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন সেনা সদস্যরা। কক্সবাজারের বাঘখালী নদী তীরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাধা এবং হামলার ঘটনায়
3 জনকে আটক করা হয়েছে। সকাল 11টার দিকে শহরের কস্তরাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সকালের দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে জেলা প্রশাসন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই সময় উচ্ছেদ অভিযানে বাধা দেয় স্থানীয় বাসিন্দা এবং দখলদাররা। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, এতে আহত হন 2 পুলিশ সদস্য। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থান, জুলুমবাদ সরকারের পতন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের বহু কাঙ্ক্ষিত যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করবে। বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলায় নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বিকেলে উপজেলার 2 নম্বর মোকারিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মেলন শেষে ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। রাজধানীতে শিল্পকলা একাডেমিতে হয়ে গেল সাংস্কৃতিক মতবিনিময়ের মাধ্যমে 2 দেশের যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এতে বাংলাদেশে 10 দিনের সফরে আসা শ্রীলঙ্কার ইউথ টিম এই আলোচনা সভায় অংশ নেয়। শিল্পকলা একাডেমি আয়োজিত এই সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সচিব মোহাম্মদ ওয়ারিস হোসেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ বনানীতে মিছিল করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করেছে হাতিরঝিল থানা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেতা শাহাবুদ্দিন শিহাব, উজ্জ্বল হোসেন নিঃস্ব, হাতিরঝিল থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক আজিজুল হাকিম শুভ সহ অনেকে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে সাভারে। ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে র্যালি শেষে সমাবেশ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি সহ অনেকে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। মঙ্গলবার বিকেলে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বাংলাদেশে যাত্রা শুরু করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার। মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কের লেভেল 2 ব্লক সিতে তাদের নিজস্ব ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিইও নবীন ঢি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিমের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট MS গুরুপ্রসাদ। নতুন এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা এখন থেকে পাবেন সহজে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভিটেশন, চিঠি দেওয়ার সুবিধা, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইন সহ চিকিৎসা ব্যয়ের ধারণা। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ RFL এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনের সিজন 2 শুরু হয়েছে। রাজধানীতে গুলশানের একটি হোটেলে ক্যাম্পেইনের উদ্বোধন করেন RFL এর ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এই ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচার সহ মোট 559টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন ক্রেতারা। আজ থেকে শুরু হওয়া ড্রিম হোম সিজন 2 ক্যাম্পেইনটি চলবে এই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে আরও ছিলেন RFL গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মনিম, ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা KM শামসুজ্জামান নয়ন সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশব্যাপী সর্বদলীয় শৃঙ্খলা কমিটির সহ বিভিন্ন পরামর্শ 7 দলের। বিএনপির ওপর পতিত শক্তির আঘাত এলে প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা ফখরুলের, বলেছেন আওয়ামী লীগের মতো চাটার দল হবে না তার দল। ডাকসু নির্বাচনে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দাতাকে বহিষ্কারের দাবি ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের।
ডাকসু নিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। রাতের ভোটের বুদ্ধি জাভেদ পাটোয়ারির সমন্বয়কদের নির্যাতনের নির্দেশনা আসত ডিজিএফআই থেকে, বাস্তবায়ন করতেন ডিবি হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।